তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে যে সাব মেনুগুলো আছে এগুলার কাজ। তো আজকে আমরা ক্লিপবোর্ড সম্পর্কে জানবো, তারপরে জানবো স্লাইড, তারপরে ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, অ্যাড ইন। তো আজকে আমরা দেখব ক্লিপবোর্ডে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে সাব মেনু ক্লিপবোর্ডের আন্ডারে কি কি কাজ করা যায়। তো আমি কাজ করার আগে আমি একটি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটি ফাইল এখানে নিয়ে এসে রেখেছি। তো এখান থেকে আমরা দেখাবো যে যদি আমি এখান থেকে দেখেন এই একটা টেক্সট, এই টেক্সটের বাইরে যদি ক্লিক করি অথবা আমি একটা নিউ স্লাইড নিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে নিউ স্লাইড নিতে হয়, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আমি যদি নিচের দিকে ক্লিক করে ইন্টারফেস করি দেখেন একটা নিউ স্লাইড চলে আসবে। তো নিউ স্লাইড আসার পরে আমার স্লাইডগুলো এইরকম দেখা যাবে, দুইটা টেক্সট দেখা যাবে। তো এখানে আমি যে কোনো টাইটেল ক্লিক করে কি করতে পারবো, টাইপ করতে পারবো, নিচেও টাইপ করতে পারবো। এছাড়াও নিচের দিকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। যেমন অনলাইন পিকচার, মানে অনলাইন থেকে যদি আমি কোনো পিকচার আনতে চাই সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি দেখেন ক্লিক করলে এখানে অনলাইন থেকে পিকচার আমি কি করতে পারবো, আনতে পারবো। তো এটা নির্ভর করবে আমার কম্পিউটারের নেট স্পিডের উপরে। তো আমার কম্পিউটার নেট স্পিড খুবই স্লো, তো এই জন্য এটা আসতে সময় লাগতেছে। আমি ক্লোজ করে দিলাম। তো আমি দেখিয়ে যাই আপনাদেরকে, যেহেতু এটা সম্পূর্ণ যদি দেখাইতে যাই সেই ক্ষেত্রে ভিডিও কি হবে, অনেক বড় হবে। তো আপনারা জেনে রাখেন অনলাইন পিকচার আছে, অনলাইন থেকে কোনো পিকচার ডাউনলোড করে অথবা সরাসরি অ্যাড করার জন্য এখান থেকে আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এরপর আছে পিকচার, যদি আমার ড্রাইভে কোনো পিকচার থাকে অফলাইনে, আমার কম্পিউটারের ড্রাইভে, যে ডেস্কটপ অথবা যে কোনো ড্রাইভে, সেখান থেকে আমরা কি করতে পারবো, পিকচারগুলোকে অ্যাড করতে পারবো। এরপরে আছে আইকন, এখান থেকে আমরা যে বিভিন্ন ধরনের আইকন কি করতে পারবো, প্রেজেন্টেশনের উপরে অ্যাড করতে পারবো। তারপরে আছে আপনার স্মার্ট আর্ট গ্রাফিক্স, স্মার্ট আর্ট নিয়ে আমি কি করতে পারবো, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গ্রাফিক্স এখান থেকে কি করতে পারবো, তৈরি করতে পারবো। এছাড়া আছে 3D মডেলস, এখান থেকে 3D মডেলস বিভিন্ন ধরনের মডেল আমি কি করতে পারবো, আমার প্রেজেন্টেশনের মধ্যে ইনসার্ট করতে পারবো। এছাড়া পাশে আছে হচ্ছে আপনার ইনসার্ট ভিডিও, আমি আমার এই কি করতে পারবো, আমার এই প্রেজেন্টেশনের পেজের ভিতরে আমি কি করতে পারবো, বিভিন্ন ধরনের ভিডিও ইনসার্ট করতে পারবো। এছাড়া পাশে আছে হচ্ছে টেবিল, তা টেবিল আমরা লেখালেখির জন্য যে টেবিলগুলো তৈরি করি মাইক্রোসফট এক্সেলে, সেই সেম টেবিলগুলো পাওয়ার পয়েন্টে আমরা তৈরি করতে পারবো বিভিন্ন ডিজাইনের। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। এরপরে আছে ইনসার্ট চার্ট, তো এখান থেকে আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের চার্ট ইনসার্ট করতে পারবো। যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন ধরনের খেলার সময় আমরা দেখতে পাই যে কোন দল কত পার্সেন্ট এগিয়ে আছে অথবা কত পার্সেন্ট পিছনে আছে, বিভিন্ন কালারের মাধ্যমে দেখানো যায়। তো এগুলা প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা ক্লাস হওয়া দরকার। তো আমি পুরোটা ক্লাসটাই একসাথে নিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি বলেছিলাম যে আমার হোম মেনুর আন্ডারে আমরা ক্লিপবোর্ডের কাজ দেখব। তো আমি যদি সবগুলা সাব মেনু একদিনে দেখাতে চাই ভিডিওটা অনেক লং হবে। তো লং হলে আপনাদের দেখার সময় মনে হবে যে এত লং ভিডিও কিভাবে দেখবো, ভালো লাগবে না। তো সেই জন্য আমি ছোট ছোট করে একটু একটু করে ভিডিও তৈরি করে দিব। তো হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ডের ভিতরে আমাদের এখানে চারটা অপশন আছে। একটা আছে পেস্ট, একটা আছে ফরম্যাট প্রিন্টার, আর দুইটা অপশন আছে কি মরা। দেখেন এখান থেকে কি আছে, শ্যাডো হয়ে আছে। তো এই শ্যাডো দুইটাকে আমরা তাজা করতে হলে কি করতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে আছে কি পেস্ট, তারপরে আছে হচ্ছে আপনার ফরম্যাট প্রিন্টার, তারপরে আছে হচ্ছে আপনার কপি, তারপরে আছে কি কাট। তো এই সবগুলার কাজ সম্পর্কে আমি আগে বলি। এখানে চারটা অপশন আছে। তো এখানে সর্বপ্রথমে যেটা আছে কাট। কাট হচ্ছে আমি যদি কোনো ডকুমেন্টস, কোনো লেখা, কোনো টেক্সট কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই সেই ক্ষেত্রে কাট ব্যবহার করব। কাট করলে কি হবে, সেই জায়গায় আর যেখান থেকে আমি কাট করব সেখানে আর থাকবে না, যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে থাকবে। আর যদি আমি কোনো স্লাইডকে কাট করতে চাই তাহলে স্লাইডটাকে কাট করে নিয়ে গিয়ে আমি যেখানে রাখবো সেখানে পেস্ট করলে কি হবে, পেস্ট হয়ে যাবে। এরপরে কি আছে কপি। কপির ক্ষেত্রে
সেম কাটের মতোই, কিন্তু কাট করলে কি হয় সবকিছু কেটে নিয়ে চলে যায়। আর কপি হলে পারে আমি যেখান থেকে কপি করব সেখানেও থাকবে, আবার যেখান থেকে যেখান থেকে কপি করলাম সেখানে থাকবে, আবার যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে থাকবে, তার মানে কপি হয় ডবল। এরপরে আছে কি ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে আপনার লেখা প্রথমে যে প্যারাগ্রাফটা থাকবে ওই প্যারাগ্রাফের মতো সবগুলা করতে হলে যে কাজটি করবেন সেটাই হচ্ছে প্যারাগ্রাফের কাজ। আর পেস্টের কাজ হচ্ছে আমি কাট করে নিয়ে গিয়ে যেখানে রাখবো সেটাও পেস্টের কাজ, কপি করে নিয়ে যেখানে রাখবো সেটাও পেস্টের কাজ। তো এই কাজটা কিভাবে করতে হয় সেটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। তো প্রথমে আমি স্লাইড নাম্বার 1 এ গেলাম। 1 এ যাওয়ার পরে মনে করেন আমি আমি বলেছিলাম যে আমার এডিটর দেখান মোর, আমি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি এটাকে যদি আমি এখান থেকে মার্ক করি, মার্ক করার জন্য কি করতে হয়, মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে এখান থেকে ধরে ড্র্যাগ করে টেনে নিয়ে আমি চলে গেলাম এই পর্যন্ত। তো এই লেখাটাকে আমি এখান থেকে কি করব, কাট করব। যেহেতু আমি প্রথমে দেখাইছিলাম কাট, তো এখান থেকে আমি কি করলাম, এটার উপরে ক্লিক করে এখান থেকে কাট দিলাম। কাট দিলে দেখেন এখান থেকে চলে যাবে পরের লাইনটা, কিন্তু এটা অথবা তো আমি এখান থেকে কাট করে নিয়ে আমি যদি সিলেক্ট নাম্বার 2 তে যাই, যাওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখান থেকে পেস্ট করে দিই, দেখেন ওই লেখাটা উপরের লেখাটা নিচে চলে আসছে। তো এই হচ্ছে কাট করার সিস্টেম। তো আমি যদি আবার স্লাইড নাম্বার 1 এ যাই, যদি মনে করেন যে এখান থেকে লেখাগুলোকে কি করব, কপি করব। তো এই লেখাগুলোকে কি করলাম, কপি করলাম, মার্ক করলাম। মার্ক করার সিস্টেম সেম, এখান থেকে ধরে ড্র্যাগ করে আমি এখান থেকে এই যে ধরে ড্র্যাগ করে এই পর্যন্ত মার্ক করে দিলাম, অথবা প্রথমে ক্লিক করব, শিফট ধরবো, লাস্টে ক্লিক করব। দেখেন পুরান লেখাটাকে কি করলো, মার্ক হয়ে গেল। মার্ক করার পর এটাকে আমি কি করব, এখান থেকে কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার পর আমি যেখানে নিয়ে গিয়ে রাখবো সেখানে গিয়ে আমি কি করব, এই যে দেখেন এখান থেকে এন্টার দিলাম, দেওয়ার পর এখানে যাওয়ার পর আমি কি করলাম, পেস্ট করলাম। দেখেন এখানে সব লেখাগুলো চলে আসছে। তো এই হচ্ছে কাট এবং কপি। কাট এবং কপি কিভাবে করতে হয়। তো এরপরে আছে হচ্ছে আপনার মনে করেন যে এই লেখাটাকে আমি একটু বোল্ড করি, বোল্ড যেহেতু আমাদের পরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখাই করতেছি, বোল্ড করলাম। বোল্ড করার পরে মনে করেন এই লেখাটাকে আমি কি করলাম, আপার কেস করে দিলাম। আপার কেসের কাজ হচ্ছে আপনার বড় হাতের লেখা, তো স্মল লেটার সরি ক্যাপিটাল লেটার। তো আমি এটাকে পরবর্তী ফন্টের ভিতরে এই কাজ আমি দেখাবো আপনাদেরকে। তো আমি এই লেখাটাকে কি করব, পুরাটা সব একই রকম হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমি এটাকে মার্ক করব, মার্ক করার পরে আমি এখান থেকে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাট প্রিন্টার ক্লিক করার পর আমি এখান থেকে ধরে নিয়ে যদি পুরোটাকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, আমার এই লেখার মতো হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আপনার কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, পেস্টের কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আমি গত পর্বে দেখিয়েছিলাম হোম মেনুর আন্ডারে সাব মেনু ক্লিপবোর্ডের কাজ। তো আজকে আমরা দেখব হোম মেনুর আন্ডারে স্লাইড সাব মেনুর কাজ। তো আমি একটি এখানে নিউ স্লাইড নেব। তো নিউ স্লাইড নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি এখানে এই যে সাব মেনু স্লাইডের ভিতরে যদি আমি স্লাইডের উপর ক্লিক করি, দেখেন নিচে একটি স্লাইড চলে আসবে। তো এই স্লাইডটা কিভাবে আমার লেআউটটা দেখাবে, আমরা যদি বাই ডিফল্ট দেখতে চাই তাহলে আমাদের স্লাইডগুলো এই রকম আসবে। তো আমি এখান থেকে এই লেআউটগুলো আমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য চলে যেতে হবে লেআউটে। লেআউটে যদি ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের লেআউট আছে। আপনি যে ধরনের লেআউট নিতে চান সেই ধরনের লেআউট এখানে কি হবে, আপনার সামনে আসবে। দেখেন যে ধরনের আপনি লেআউট চান সেই লেআউটগুলো আপনার সামনে চলে আসবে। তো এই লেআউটগুলা যদি আমি মনে করেন আমার এই প্রেজেন্টেশনের ভিতরে একটি কাজ করতেছি, মনে করেন এখান থেকে একটি লেখা আমি এটাকে কি করব, কপি করব, এনে আমি কি করলাম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করতে হলে কি, এই যে পেস্ট করে দিলাম, কি হলো, এই লেখাগুলো কি আমার এখানে পেস্ট হয়ে গেল। এই লেখাগুলোকে আমি একটু ছোট করি, ছোট করার জন্য আমরা একটু ছোট করে নিলাম। ছোট করার পরে আমি এখান থেকে কি করতেছি, এটাকে মনে করেন বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে এই কাজটা আমার ভালো লাগতেছে না, এখান থেকে আমি এক স্টেপ ব্যাকে আসবো, রিসেট করব। সেই ক্ষেত্রে আমরা যদি রিসেটে ক্লিক করি তাহলে কি হবে, আমার এক স্টেপ ব্যাক হয়ে যাবে, অথবা যেরকম আমার প্রথমে ছিল সেরকম হয়ে যাবে। যদি আমি এখান থেকে আবার রিসেট দিই, দেখেন আবার রিসেট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রিসেটের কাজ। আরেকটা আছে সেকশন। সেকশনের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে অ্যাড সেকশন দিই, অ্যাড সেকশন দিলে
আমার এখানে সেকশন বলতে আমার টাইটেল যে এই প্রেজেন্টেশনটা আছে, প্রেজেন্টেশনের দেখেন আনটাইটেলড সেকশন, এটার আমরা কি করতে পারবো, এইখান থেকে আমরা এটা নামটাকে চেঞ্জ করতে পারবো। মনে করেন একটা নাম দিলাম, নামটা দিয়ে রিনেম করে দিলাম, রিনেম করে দিলে নামটা চেঞ্জ হয়ে যাবে। এটাতে আমরা প্রতিটা প্রেজেন্টেশনের অথবা স্লাইডের নাম একটা একটা করে আমরা এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সেটা কোথায় থেকে, সেকশন থেকে। তো এছাড়াও সেকশনের ভিতরে আরো কয়েকটা অপশন আছে, আমি রিনেম গেছে আবারও রিনেম করে এটাকে আমরা রিনেম করতে পারবো। এছাড়া যদি আমরা এখান থেকে রিমুভাল সেকশন করতে চাই, রিমুভাল করে দেবো, আমার উপরে কোনো রিমুভ সেকশন থাকবে না। এছাড়াও আমার এখানে আরো অপশন গুলো আছে, এগুলো আসলে আমাদের কাজের পরিধি অনুসারে আমার একটা একটা করে নিয়ে এসে কাজ করতে হবে। তো এই ছিল হচ্ছে আপনার হোম মেনুর আন্ডারে স্লাইডের কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আজকে আমরা দেখব আমাদের হোম মেনুর আন্ডারে ফন্ট মেনুর কাজ। তো হোম মেনুর আন্ডারে সাব মেনু ফন্টের কাজ আসলে কম্পিউটারের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ফন্টের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা কম্পিউটারে পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করে থাকি সবগুলা কাজ, বেশিরভাগ কাজগুলো আমরা ফন্ট থেকে করে থাকি। তো দেখেন আমি একটি প্রেজেন্টেশনের বাইরে ক্লিক করি, সেক্ষেত্রে আমার কি হবে, ফন্টের যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো কি হবে, মরা থাকবে। তো এগুলোকে আমাদের তাজা করতে হলে আমাদের যে কোনো টেক্সটের উপর ক্লিক করলে এগুলো তাজা হবে। এক কথায় আমি যে টেক্সটে কাজ করব সেই টেক্সটের উপরে ক্লিক করলে এইগুলার কাজ অপশনগুলো চলে আসবে। তো আমি কি করলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন বাইরে ক্লিক করলে আমার অপশনগুলো নাই, আবার যখন এই টেক্সটের ভিতরে ক্লিক করলাম অপশনগুলো আছে। তো এই ফন্টের ভিতরে কি কি অপশন আছে সেইগুলোর কাজে আজকে আমরা করব। তো এখানে দেখেন আমরা সর্বপ্রথমে দেখাবো এই লেখাটাকে মার্ক করলাম, মার্ক করার পরে মার্ক করতে হলে কি করতে হবে, এখান থেকে মাউসের কার্সর ধরে নিচের দিকে ধরে যদি আমি টেনে দিই তাহলে কি হবে, এটা মার্ক হবে। মার্ক হওয়ার পর আমরা এই যে ড্রপ ডাউন আছে এখানে লেখা আছে ফন্ট, এখানে ক্লিক করে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট আসবে। এগুলো হচ্ছে আমার ফন্ট, আমার লেখার ডিজাইনটা কিরকম হবে। এগুলো হচ্ছে আমার লেখার ডিজাইন, আমরা যেরকম যে লিখতে চাই সেই রকম লেখার ডিজাইন আমরা এখান থেকে কি করতে পারবো, তো আমি লেখার ডিজাইনটা আমার মনে হচ্ছে এরকম হলে ভালো হয়, তো আমি এরকম করে দিলাম। এই হচ্ছে কি আমার ফন্টের কাজ। এরপরে আছে কি আমার হচ্ছে ফন্ট সাইজ, আমার যে ফন্টটি আছে এই ফন্টের সাইজ কত হবে, এই সাইজটাকে যদি আমি কম ছোট বড় অথবা ছোট বড় করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখেন ফন্ট ছোট বড় বিভিন্ন ধরনের হবে। এই ছিল হচ্ছে আপনার ফন্ট ছোট বড় করার কাজ। এরপরে হচ্ছে আপনার কি আছে, এরপরে আছে হচ্ছে আপনার এই যে ফন্টগুলো আছে আপনি যদি মার্ক করে যদি এই যে এখান থেকে যদি আপনি ক্লিক করেন ইনক্রিজ ফন্ট সাইজ, তাহলে আপনার কি হবে, ফন্টগুলো বড় হবে। যদি আপনি এখান থেকে ক্লিক করেন ডিক্রিজ ফন্ট সাইজ, তাহলে কি হবে, ফন্টগুলো ছোট হবে। এই ছিল ফন্ট শর্টকাটে ছোট এবং বড় করা, ইনক্রিজ ফন্ট আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। যদি আমি এখান থেকে যে কাজগুলো করেছি এই কাজগুলোকে যদি ফরম্যাট করতে চাই সেক্ষেত্রে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে কি হবে, যতগুলা কাজ করেছি সবগুলা কাজ কি হবে আমার ফরম্যাটিং হয়ে যাবে, মানে পূর্বের ন্যায় হয়ে যাবে, যে কাজগুলা আমি এখানে গত পর্বে রিসেটের মাধ্যমে দেখিয়েছিলাম। তো আমি দেখা যাচ্ছে প্রেজেন্টেশনে অনেকগুলা কাজ করেছি, সেই কাজগুলাকে আমি ব্যাকে চলে আসার জন্য অথবা প্রথমে পূর্বে যেরকম ছিলাম সেরকম করার জন্য আমরা কি করব, এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করলে আমরা এখান থেকে আগের মতো হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার ফন্টটাকে একটু ছোট করে নিই, ফন্টটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে আমরা চলে আসলাম নিচে। নিচে কি হচ্ছে, আমার এই লেখাটাকে যদি আমি একটু মোটা করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করলে কি হবে, আমার লেখাগুলো কি হবে, মোটা হবে। এরপরে কি আছে, এই লেখাগুলোকে যদি আমি একটু বাঁকা করতে চাই, একটু ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে আমি লেখাটাকে মার্ক করব। এখান থেকে যদি আমি এই যে ইটালিকে ক্লিক করে আমার লেখাগুলো একটু বাঁকা হবে। তো এই ছিল হচ্ছে আমার ইটালিকের কাজ। এছাড়াও আমার এখানে যদি আমি লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমি লেখাটাকে মার্ক করলাম, মার্ক করার পরে যদি আমি ইউ এর নিচে ক্লিক করে দিই তাহলে কি হবে, আমার প্রতিটা লেখার নিচে কি হবে, আন্ডারলাইন হবে। এছাড়াও যদি আমি একটা একটা করে করতে চাই তাহলে কি হবে, একটা একটা করে আন্ডারলাইন হবে। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে আপনার টেক্সট শ্যাডো। মনে করেন যে আমার এই টেক্সটটাকে শ্যাডো দিব, শ্যাডো দিতে হলে আমাকে কি করতে হবে,
এটার উপর ক্লিক করতে হবে, দেখেন টেক্সটটাকে শ্যাডো হয়ে যাবে, মানে লেখাটা একটু শ্যাডো দেখাবে। এরপরে আছে মনে করেন যে আমি এখানে এই যে ব্রাউন লেখাটা আছে, ব্রাউন লেখাটাকে কি করব, মাঝখান থেকে কেটে দিব। এই লেখাটা আমার দরকার নাই, মাঝখান থেকে কেটে দিব। কেটে দিতে হলে আমার এখান থেকে কি করতে হবে, এই যে এখান থেকে এটাকে ক্লিক করে দিলে কি লেখাগুলো কেটে যাবে। এরপরে আছে হচ্ছে আপনার সেন্টার স্পেসিং। তো আমার এই যে স্পেসিং গুলো আছে, এই স্পেসিং গুলো যদি আমি এখান থেকে যদি মার্ক করে নিয়ে যদি এই যে সেন্টার স্পেসিং এ যদি ক্লিক করে দিই, কোন হাইটে হবে, কতটুকু হবে, লোয়ার কেস হবে নাকি আপার কেস হবে, মানে লেখার স্পেসিং গুলো কেমন হবে, এগুলো আমরা শর্টকাটে এখান থেকে কি করতে পারবো, এখান থেকে ঠিক করে দিতে পারবো। ভেরি হাইট, তারপরে আছে হাইট, নরমাল, নরমালি আমরা নরমালি কাজ করে থাকি। তারপরে লস দিলে পরে একটু বেশি ফাঁকা হবে, আমরা সবসময় নরমালি কাজ করে থাকি, তাই নরমালি এটা দিয়ে রাখবো। এরপরে আছে আপনার, এরপর আছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হচ্ছে আমার এই লেখাটা আছে, এই লেখাটার আমি এখান থেকে কি সাইজে রাখবো। সেন্টেন্স কেসের কাজ হচ্ছে প্রথম অক্ষর বড় হবে, সবগুলো অক্ষর ছোট হাতের হবে। এক কথায় প্রথম অক্ষর হবে ক্যাপিটাল লেটার, বাকি সবগুলো হবে স্মল লেটার। এরপরে আছে হচ্ছে আপনার লয়ার কেসের কাজ হচ্ছে সবগুলো অক্ষর কি হবে, আপনার স্মল লেটার হবে। এরপরে হচ্ছে আপনার আছে আপার কেস হচ্ছে সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখেন সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার এরপরে আছে কি ক্যাপিটাল লেটার, সবগুলো প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, প্রতিটা অক্ষরের কি হবে, ক্যাপিটালাইজ হয়ে যাবে। এরপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রথম অক্ষর কি হবে, স্মল লেটার হবে, বাকি সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার হবে। তো এই ছিল হচ্ছে আপনার চেঞ্জ কেসের কাজ। কি কাজ, চেঞ্জ কেস। তো এখান থেকে আমরা সবসময় সেন্টেন্স কেসে রেখে দেব, তাহলে কি হবে, আমার লেখাগুলো সেন্টেন্স আকারে সুন্দর করে সাজানো থাকবে। এরপরে আছে হচ্ছে আপনার কি টেক্সট হাইলাইটস কালার। তো টেক্সট হাইলাইটস কালারের কাজ হচ্ছে আমি এখানে এই লেখাটুকু কি করব, হাইলাইটস মার্কার দিয়ে যেরকম আমরা বইয়ের উপরে হাইলাইটস করে, এরকম হাইলাইটস করব। হাইলাইটস করার জন্য আমরা এখান থেকে যদি এটাকে ক্লিক করি, দেখেন হাইলাইটস হয়ে যাবে। তো হাইলাইটস এর বিভিন্ন কালার আছে, আমরা যদি এখান থেকে যদি এটাকে যদি মার্ক করে নিয়ে এই যে ড্রপ ডাউনে ক্লিক করি, এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা এই লেখাগুলোকে হাইলাইটস করতে পারবো। এখান থেকে মার্ক করব, মার্ক করার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিয়ে মার্ক করে নিতে পারবো। তো বাই ডিফল্ট কালার থাকে হচ্ছে ইয়েলো কালার দিয়ে আমি এখানে রেখে দিলাম। এরপরে আছে হচ্ছে আপনার ফন্ট কালার হচ্ছে আমরা যে লেখাগুলোকে আমরা ফন্ট বলে থাকি, এই যে প্রতিটা অক্ষরকে আমরা ফন্ট বলে থাকি। তো মনে করেন আমি এখান থেকে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কি করব, ফন্ট কালার চেঞ্জ করব। তো ফন্ট কালার চেঞ্জ করতে হলে এখানে আছে কি ব্ল্যাক কালার, আমি এখান থেকে কি করলাম, রেড কালার করে দিলাম। এই হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করা। এরপর নিচে গেলাম, নিচে গিয়ে যদি আমি আবার এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এখান থেকে অন্য একটি কালার দিচ্ছি, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে ফন্ট কালার। তো আমি আমার প্রেজেন্টেশনের কাজ করার সময় আমরা সব সময় বেশি কাজ করে থাকি ফন্টের। তো আপনারা এই ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখিয়ে দিব, অথবা আপনারা যেভাবে বলবেন সেভাবে আমি সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। তো আসলে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না, যদি আপনারা কেউ কমেন্ট করেন, যদি কেউ প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে পুরোপুরি দেখানো সম্ভব হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে সাব মেনু প্যারাগ্রাফ মেনুর কাজ। তো প্যারাগ্রাফ মেনুর ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানব। তো প্রথমে আমি একটি টেক্সট নিয়েছি, তো টেক্সটের উপরে ক্লিক করলে আমার এখানে দেখেন প্যারাগ্রাফ মেনুর যে অপশনগুলো আছে সেগুলো অন হয়ে যাবে। অন হওয়ার পরে সর্বপ্রথমে যেটি আছে সেটি হচ্ছে আপনার বুলেট। তো আমি লেখার আগে যদি কোনো সিম্বল দিতে চাই, এক কথায় বুলেট দিতে চাই, সেক্ষেত্রে আমি যে লেখাগুলোর সামনে বুলেট দিব অথবা সিম্বল দিব সেটাকে মার্ক করব। মার্ক করার পরে আমি এখানে ক্লিক করে আমি যে বুলেটটাকে সিলেকশন করব সেই বুলেটটা এখান থেকে হবে। তো মনে করেন আমি এখান থেকে এইটাকে সিলেকশন করলাম, এটা হবে। তো আমি এখান থেকে একটা দেখাই, দেখেন এক কথায় বুলেটের কাজ হচ্ছে আপনার লেখার সামনের দিকে একটি সিম্বল দিয়ে বোঝানো যে কি ধরনের সিম্বল হবে।
তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে আপনার, তারপর আছে নাম্বারিং। তো নাম্বারিংটা হচ্ছে আমার লেখার প্রথমের দিকে নাম্বার দেওয়ার জন্য। দেখেন আমি যদি এই লেখাটাকে যদি মার্ক করি, মার্ক করার পরে যদি আমি এখান থেকে যে নাম্বারে ক্লিক করে দিই, যে নাম্বার দিই, দেখেন আমার এখানে লেখার প্রথমে কি আসতেছে, নাম্বারিং যোগ হয়ে যাচ্ছে। তো এক কথায় আমার এখান থেকে আমরা যদি বুলেটে ক্লিক করি তাহলে বুলেট আসবে, যদি আমরা এখান থেকে যদি নাম্বারে ক্লিক করি তাহলে কি হবে, নাম্বার আসবে। তো এই ছিল হচ্ছে বুলেট আর নাম্বারিং এর কাজ। তো আমি এটাকে তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে আপনার, এটা যেহেতু এখানে হাইট অবস্থায় আছে, এটাকে ইনক্রিজ ডিক্রিজ করার জন্য এটাকে আমি মার্ক করব। মার্ক করার পরে যদি আমি এখান থেকে দেখেন, সরি, যদি আমি এখান থেকে লাইন স্পেসিং এর কাজ করতে চাই, লাইন যে লাইনগুলো আছে আমার লেখার, এই লাইনগুলোকে যদি স্পেসিং আমি একটু বাড়াইতে চাই, কমাইতে চাই, এইগুলো দেখেন আমি এখান থেকে কি করছি, এখান থেকে আমি ইন্টার দিয়ে লেখাগুলোকে কি করেছি, ইন্টার দিয়ে লেখাগুলোকে স্পেসিং করেছি। আমি যদি ইন্টার ছাড়া যদি লাইন স্পেসিং করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে যে লেখাগুলোকে লাইন স্পেসিং করব সেগুলোকে মার্ক করব। মার্ক করার পর আমি এখান থেকে কি করব, লাইন স্পেসিং এর যে স্পেসিংটা এটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে কি হবে, আমার লাইনটা স্পেসিং হবে। দেখেন এখান থেকে আমি উপরের দিকে দিয়ে দেখাই, এটাকে ডিলিট করে দিই। দেখেন এখানে লাইন স্পেসিংটা বেড়ে গেছে, লাইন স্পেসিংটা বেড়ে গেছে। যদি আমি লাইন স্পেসিং কমাই দিই, দেখেন এখান থেকে কমে যাবে। তো এক কথায় এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে আমার লেখার যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলোর স্পেসিং কমানো বাড়ানো। এরপরে আছে কি, এরপর আছে অ্যালাইন। আমার এই যে লেখাটা আছে এই লেখাটার অ্যালাইন যদি আমি সেন্টার করতে চাই, সরি যদি সেন্টার করতে চাই তাহলে সেন্টারে ক্লিক করলে এটা সেন্টার হবে। দেখেন দুই দিক থেকে কমায় মাঝখান দিয়ে সেন্টার হবে। যদি লেফটে করতে তাহলে লেফটে ক্লিক করলে লেফট হবে, রাইট সাইডে এরকম থাকবে। যদি আমি এটাকে রাইট সাইড করতে চাই, রাইট সাইডে সমান হবে, লেফট সাইডে দেখেন এরকম হবে। আর যদি জাস্টিফাই করে দিই তাহলে কি হবে, আমার লেখাটা দুই দিকেই সমান হবে। জাস্টিফাইয়ের ক্ষেত্রে কি হবে, দুই দিকেই সমান হবে। এরপরে যেটি আছে সেটা হচ্ছে আপনার রিমুভ কলাম। আমি যদি এই লেখাটাকে যদি কলাম করতে চাই, 2 কলাম অথবা 3 কলাম, এখানে বিভিন্ন ধরনের কলাম আছে, যদি কলামে রূপান্তর করতে চাই, প্রথমে আছে 1 কলাম 2 কলাম। তো এই লেখাগুলোকে যদি আমরা কলাম করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি এইভাবে কলাম করতে পারবো। এটাকে নো করে দিলাম। এখন যদি আমরা এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে যদি আমি কি করতে চাই, অ্যালাইনমেন্ট করতে চাই, না টেক্সট ডাইরেকশন করতে চাই, তাহলে ডাইরেকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করবো। আমার লেখাগুলো কিভাবে হবে এখান থেকে আমরা সুন্দরভাবে সাজায় নিয়ে লিখতে পারবো। এগুলো হচ্ছে ডাইরেকশন, হরিজন্টাল হবে নাকি রোটেট টেক্সট 90 ডিগ্রি হবে, নাকি আপনার 270 ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে, এই জিনিসটাকে এখান থেকে আমরা দেখাই দিয়ে করতে পারবো। এক কথায় ডাইরেকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে ডাইরেকশন করতে পারবো। এছাড়াও যেটি আছে সেটা হচ্ছে আপনার এখান থেকে আমার যে এই যে এটা একটা টেক্সট, দেখেন আমি এখানে দেখাই, এটাকে আমি কাট করে নিই, ডিলিট করে দিলাম। তো এই হচ্ছে আমার একটা, এটা আমার কি, এটা হচ্ছে আমার হচ্ছে একটা টেক্সট। এই টেক্সটের ভিতরে আমি যদি কোনো কিছু লিখতে চাই, তো লেখার জন্য আমি এখানে লেখাটাকে কপি করলাম। কপি করে আনার পরে এই টেক্সটটার অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে, অথবা এই টেক্সটের আপনার লেখাটা কোন দিক থেকে শুরু হবে, মাঝখান দিয়ে হবে, টপে হবে না বটমে হবে, এই জিনিসটাকে যদি আমরা করতে চাই, এখান থেকে দেখেন, এখান থেকে এখানে যদি রাখি, এখানে আছে অ্যালাইন টেক্সট। অ্যালাইন টেক্সটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে টপ আছে, মিডল আছে, বটম আছে। তার মানে আমরা সবসময় তো টপে অথবা মিডলে অথবা বাটনে যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারি। সবসময় আমরা বেশিরভাগ সময় আমরা কিসে রাখি, মিডিলে রাখি। মিডিলে রেখে আমরা কি করতে পারবো, লেখাগুলোকে সুন্দরভাবে সাজাইতে পারবো। আমি লেখাটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার হোম মেনুর আন্ডারে প্যারাগ্রাফ মেনুর কাজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব হোম মেনুর আন্ডারে ড্রয়িং এর কাজ। তো আমি বলে রাখি, ড্রয়িং এর কাজ করার সময় আমাদেরকে আরো অনেকগুলো অপশনের সাথে পরিচিত হতে হবে, তা না হলে আমরা ড্রয়িং এর কাজ করতে পারবো না।
তো ভিডিওটা লং হবে, আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, তা না হলে আপনারা কি ড্রয়িং এর কাজ শিখতে পারবেন না। তো আমি আপনাদেরকে এখানে বেসিক লেভেলে দেখাই দেব, আপনারা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে নিজেরা নিজেরা ট্রাই করে তারপরে শিখতে হবে। তো আমি এখানে একটা টেক্সট নিয়েছি, দেখেন একটা স্লাইডের ভিতরে টেক্সট নিয়েছি। টেক্সটটি নেওয়ার পরে আমি যদি টেক্সটের উপর ক্লিক করি তাহলে ড্রয়িং এর সবগুলো অপশন অন হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে অপশনগুলোর সাথে আগে পরিচিত করে দিই। প্রথমে আছে শেপ। এই শেপগুলা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। দেখেন আমি যদি এখান থেকে এই ক্লিক করলে আমার এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আমি যে ধরনের শেপ নেব সেই ধরনের এখানে ডিজাইন আমরা করতে পারবো। এগুলো হচ্ছে শেপ। দেখেন আমি বলেছিলাম যদি আমি এখান থেকে একটা শেপ নিই তাহলে আমাদেরকে শেপ ফরম্যাট, তার মানে এই শেপের আন্ডারে যতগুলা ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমার এখানে ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হওয়ার পর আমরা শেপের বিভিন্ন ডিজাইন এখান থেকে আমরা করতে পারবো, লেখাগুলার স্টাইল করতে পারবো। এখানে দেখেন লেখা আছে ইনসার্ট শেপ, আমরা যে নতুন করে শেপ যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে এখান থেকে ইনসার্ট করতে পারবো। আমি যদি এখান থেকে আরেকটা শেপ ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট করতে পারবো। এরপরে শেপ এডিট শেপ, যদি আমি শেপটাকে যে চেঞ্জ করতে চাই অথবা এডিট করতে চাই পয়েন্টার দিয়ে, সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে পয়েন্টার দিয়ে বিভিন্নভাবে শেপগুলোকে ডিজাইন করতে পারবো। এরপরে আছে আপনার আছে বক্স, টেক্সট বক্স। আমি যদি এখান থেকে টেক্সট বক্স নিই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, লেখালেখি করতে পারবো। তো এই হচ্ছে আপনার যদি আপনার শেপ 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 ফরম্যাটে যাই তাহলে এরকম অপশনগুলো আসবে। তো এখানে আছে কি ইনসার্ট শেপ। তো আমরা প্রথমে কোথায় গেলাম, প্রথমে গেলাম হোমে। হোম থেকে যখন আমরা ড্রয়িং এর ভিতরে যে কোনো একটি শেপ এখান থেকে ইনসার্ট করব তখন আমাদের কি চলে আসবে, শেপ ফরম্যাট। শেপ ফরম্যাটের ভিতরে আছে শেপ, ইনসার্ট শেপ, তারপর আছে শেপ স্টাইল। আমি যে শেপটা নিয়েছি শেপটার স্টাইল কেমন হবে সেই স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কালারগুলো দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, শেপগুলোকে চেঞ্জ করতে পারবো। এছাড়া এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ আরো 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 বিভিন্নভাবে যদি মডিফাই করতে চাই আমরা এগুলোকে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারবো। এছাড়াও এই যে শেপটা নিলাম এই শেপটার যদি আমরা ফিল কালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে দেখেন শেপ ফিলে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারবো, শেপ ফিল চেঞ্জ করতে পারবো। এছাড়াও যদি এই শেপের আউটলাইন, যদি চতুর্দিকে লাইনটাকে যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই কালার, দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে, এখান থেকে শেপের আউটলাইন চেঞ্জ হচ্ছে। তো আউটলাইন চেঞ্জ করার পরে আমরা যদি এই আউটলাইনটাকে যদি একটু মোটা করতে চাই, যে মোটা করতে তাহলে এখান থেকে আমরা মোটা করতে পারবো। তো এক কথায় আমরা যদি কোনো শেপ নিয়ে থাকি সেই শেপের যে কাজগুলো সেই কাজগুলো আমরা এখান থেকে শেপ ফরম্যাট থেকে করতে পারবো। এছাড়া যদি আমি এখান থেকে যদি কোনো লেখালেখি লিখি, মনে করেন যে আমার নাম লিখলাম, নাম লেখার পরে লেখার ইয়েটাকে আমি একটু ফন্টটাকে একটু বড় করে দিয়ে আমি দেখাইছিলাম কিভাবে ফন্ট বড় করতে হয়। এখান থেকে ফন্টটাকে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে আমি আবার শেপ ফরম্যাটে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে যদি আমরা শেপের যে লেখা, যে টেক্সটের লেখা যে আছে লেখাটাকে ডিজাইন যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার পরে এখানে টেক্সট ফিল, যদি ফিলটাকে চেঞ্জ করতে চাই দেখেন ফিলটাকে চেঞ্জ করতে পারবো। ফিলটাকে চেঞ্জ করতে চাই তো ফিলটাকেও চেঞ্জ করতে পারবো। এছাড়া ফিল যদি আউটলাইন চেঞ্জ করতে চাই, টেক্সট আউটলাইন, টেক্সটের লেখার আউটলাইনটা যদি আমরা এখান থেকে ব্ল্যাক করতে চাই ব্ল্যাক করতে পারবো। ব্ল্যাক করার পর এখান থেকে যদি আমরা লেখার ইয়েটাকে যদি বাড়াই দিতে চাই আউটলাইনটাকে তাহলে বাড়াই দিতে পারবো। এক কথায় এখানে ইনসার্ট শেপ করার পরে আমরা বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে কাজ করতে পারবো। তারপরে শেপ স্টাইল, এই শেপটা যে আসে শেপটা যে নিয়ে আসলাম এই শেপের স্টাইল করতে হলে আমার শেপ স্টাইলে যেতে হবে। ওয়ার্ড আর্ট স্টাইল, ওয়ার্ড আর্ট হচ্ছে আমার লেখার স্টাইল যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমাদের লেখার স্টাইলগুলো করতে হবে। এছাড়াও আমার এখানে আছে টেক্সট ইফেক্ট, আমার এখানে টেক্সটের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা সেই ধরনের ইফেক্ট দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, ইফেক্ট নিতে পারবো। দেখেন আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা সুন্দর করে সাজায় 3D হবে 4D হবে বিভিন্ন ধরনের লেভেল নিয়ে আপনারা কি করতে পারবেন, এগুলাকে ডিজাইন করতে পারবেন। এছাড়াও আমরা লেখাটাকে যদি ট্রান্সফর্ম করতে চাই তাহলে ট্রান্সফর্মে ক্লিক করে যদি আমরা এখান থেকে দেখেন ঘোরাইতে চাই লেখাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাইতে পারবো। এ হচ্ছে আপনার কাজের পরিধির উপরে নির্ভর করবে, কাজের ইয়ের উপর নির্ভর করবে আপনার লেখাগুলা অথবা টেক্সটগুলা কিরকম হবে। তো এরপরে আছে অ্যালাইন টেক্সট।
অ্যালার্ট টেক্সটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা এই টেক্সটে যদি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট নেক্সট করে এখানে আমরা টেক্সটটাকে ইনপুট করতে পারবো। এছাড়া এখানে আমার এই যে অ্যারেঞ্জ হচ্ছে আমার এই লেখাটাকে যদি আমরা অ্যারেঞ্জ করতে চাই, এখান থেকে যদি লেখার অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে চাই অথবা টেক্সটের অ্যালাইনমেন্ট যদি টেক্সট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, অ্যালাইনমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা যে টেক্সটের উপর ক্লিক করব সেই টেক্সটের উপর ক্লিক করে যদি আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করে দেন মিডল, আবার যদি ক্লিক করে যদি দেরি হচ্ছে আপনার রাইট সাইড, তাহলে রাইট সাইড চলে যাবে। এক কথায় এই যে অ্যারেঞ্জ, যে শেপ দুইটা নেওয়া হয়েছে শেপ দুইটার অ্যারেঞ্জের কাজ করতে হলে কোথায় করতে হবে, অ্যারেঞ্জে ক্লিক করতে হবে। এছাড়া যদি আমি রোটেট করতে চাই তাহলে এইগুলোকে আমরা কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল, যে যেরকম করতে চাই সেরকম আমরা এখান থেকে রোটেট করতে পারবো। এছাড়াও আছে এখানে গ্রুপ, আমি যদি গ্রুপে দুইটা শেপ যদি একসাথে যদি গ্রুপ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই দুইটা শেপ আছে, এই দুইটা শেপকে আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে আমাদেরকে এখানে কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে একটা শেপের উপর ক্লিক করে কন্ট্রোল, দ্বিতীয় শেপের উপর ধরে কন্ট্রোল দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে অথবা এই যে এখানে গ্রুপে ক্লিক করে গ্রুপ করলে আমার দুইটা শেপ এক হয়ে যাবে। কি হলো, আমার এখানে দুইটা শেপ এক হয়ে গেল। আমি আবার দেখাই, যদি আমি এই দুইটা শেপকে আলাদা করতে চাই সেক্ষেত্রে গ্রুপে ক্লিক করে যদি আমরা আনগ্রুপ করে দিই তাহলে দুইটা শেপ আলাদা আলাদা হয়ে গেল। তো এই দুইটা শেপকে যদি আমরা এক করতে চাই তাহলে এখানে কি করব, শেপের উপরে ক্লিক করে আমরা কন্ট্রোল ধরবো কিবোর্ডে, ধরার পরে দ্বিতীয় শেপে ক্লিক করব, ধরার পরে এখান থেকে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে দুইটা শেপ একখানে হয়ে যাবে। দেখেন এখন যদি আমি সরাই দুইটা শেপ একসাথে সরতেছে। এই হচ্ছে আপনার ড্রয়িং এর ভিতরে দেখেন এখানে আবার দেখাই হোমে গিয়ে এই যে ড্রয়িং এর ভিতরে বিভিন্ন অপশনের কাজ। হ্যাঁ, এরপরে আমি আবার শেপে গেলাম, শেপে যাওয়ার পর আমার এখানে যদি আমি শেপের যদি সাইজটাকে যদি ছোট বড় করতে চাই এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো সাইজ। এক কথায় এখান থেকে লেফট সাইডে করতে পারবো, আমরা রাইট সাইডে করতে পারবো, এটা উপরে করতে পারবো, বটমে, এটা আছে টপে এবং বটমে দুই দিকে আমরা ছোট বড় করতে পারবো। তো এই ছিল হচ্ছে আপনার হোম মেনুর আন্ডারে ড্রয়িং এর কাজ। তো এছাড়াও এখানে শর্টকাটে কুইক স্টাইল আছে, অ্যারেঞ্জ আছে, দেখেন শেপ ফিল আছে, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, যে কাজগুলো আমি আপনাদেরকে শেপ ফরম্যাটে গিয়ে দেখালাম সেম কাজগুলো আমার এখানে হোমের ভিতরে শর্টকাটে দেয়া আছে। তো আসলে একটা ভিডিও যদি আমি ডিটেলস দেখাইতে যাই সেক্ষেত্রে অনেক লং একটা ভিডিও হয়, আমি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের এই পাওয়ার পয়েন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে সাব মেনু এডিটিং এর কাজ হচ্ছে আমরা যদি কোনো ডকুমেন্টসকে সহজে খুঁজতে চাই, মনে করেন একটি 100 পেজের একটা বই আছে অথবা একই নাম ধরে আমি খুঁজবো পেজের ভিতরে, সেটাকে আমি খুঁজে পেতে কষ্ট হচ্ছে অনেকগুলো পেজ, সেই ক্ষেত্রে আমরা ফাইন্ড করে থাকি। এখান থেকে আছে ফাইন্ড করে থাকি কিভাবে, আমি যদি এখান থেকে এটাকে মার্ক করি অথবা এই টেক্সটের উপরে ক্লিক করে যদি লিখি যে হচ্ছে আপনার ডগ, এখানে ফাইন্ডে ক্লিক করে যদি লিখি ডগ দিয়ে যদি আমি এন্টার করি, দেখেন ডগ লেখাটা কোথায় আছে সেটা এখানে চলে আসবে। এটা সবচেয়ে ভালো হয় নাম্বারিং এর ক্ষেত্রে। আমার যদি অনেকগুলো পেজ থাকে সেই পেজগুলোকে যদি আমি নাম্বারিং করি অথবা যদি নাম ধরে খুঁজি, মনে করেন যে আমার অনেকগুলা স্লাইড আছে, সেই স্লাইডে আমি অমুক ব্যক্তিকে খুঁজতে চাই, সেই ব্যক্তিকে খোঁজার জন্য সেই নাম ধরে যদি আমরা এখানে ফাইন্ড করি, এক কথায় আমার যতগুলো পেজ থাকে পেজের ভিতর থেকে আমি খুঁজে বের করার জন্য সহজে আমরা এটাকে ফাইন্ড করে থাকি। এরপর আছে রিপ্লেসের কাজ হচ্ছে, মনে করেন আমার এখানে লেখা আছে কুইক, এই কুইকের জায়গায় আমার লেখা হবে বাংলাদেশ। এক কথায় আমার এই পেজ প্যারাগ্রাফের ভিতরে যতগুলা কুইক আছে সবগুলা কুইক আমি যদি একটা একটা করে খুঁজে খুঁজে চেঞ্জ করতে চাই অনেক সময় লাগবে। তো এই জিনিসটাকে যদি আমি সহজে যদি লিখতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে যদি কুইকে যদি আমি এখান থেকে রিপ্লেসে ক্লিক করি, কুইক ক্লিক করার পর আমি যদি এখানে লিখি হচ্ছে কুইক,
কুইক লেখার পরে নিচে যদি আপনার রিপ্লেস উইথ মানে রিপ্লেসে যদি কুইকের জায়গায় রিপ্লেস আমি কি দিব, সরি বানানটা আমার ভুল হয়েছে, কিউ ইউ আই সি কে, কুইক। তো এই লেখা এই কুইকরে যদি আমি চেঞ্জ করে বাংলাদেশ করতে চাই সেক্ষেত্রে আমাকে রিপ্লেসের এখানে লিখতে হবে বাংলাদেশ। বাংলাদেশ লেখার পর আমরা যদি এখান থেকে ফাইন্ড টেক্সট করে ফাইন্ড নেক্সট করে দিই, তাহলে দেখেন রিপ্লেস অল যদি করে দিই, দেন আমার সব জায়গায় কি হবে, আমার রিপ্লেস হয়ে যাবে। যেখানে যেখানে কুইক আছে সেখানে সেখানে দেখেন আমার বাংলাদেশ হয়ে গেছে। দেখেন যেখানে যেখানে কুইক ছিল সেখানে সেখানে বাংলাদেশ হয়ে গেছে। দেখেন এক কথায় আমি কি করতে চাই, যদি আমি রিপ্লেস লেখাকে রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা রিপ্লেসের মাধ্যমে লেখাগুলোকে রিপ্লেস করতে পারবো। দেখেন যত জায়গায় কুইক ছিল সমস্ত জায়গায় বাংলাদেশ হয়ে গেছে। তো এরপরে আছে হচ্ছে আমার সিলেক্ট। যদি আমি এই লেখাগুলোকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি যে টেক্সটটাকে সিলেক্ট করবো সেই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট লিখে যদি সিলেক্ট অল দিই, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট লিখি তাহলে দেখেন, সরি সিলেক্ট অল দিই তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে এডিটিং এর কাজ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।